অনেক সময় তারা এমন কথা বলে যেটা দাঙ্গা লাগাতে পারে। শেখ হাসিনাকে একটা হিন্দু জননী, একটা সেকুলার লিডার হিসেবে দেখানো হয়। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে, ফেক নিউজ প্রচার করেছে, সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জারই। তারা বাংলাদেশটাকে সত্যি চেনেন না এবং চিনতে চাননি। কিন্তু আমাদের ভারতের যে শাসকেরা কেন্দ্রে ক্ষমতায় আছেন, সরাসরি তারা একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তারা বহুবার কথা বলে। এবার শুনুন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার নির্লজ্জ মিথ্যাচার। এইভাবে নারীদের ওপর অত্যাচার করা, এইভাবে অসহায় সংখ্যালঘু নারীদের ইজ্জত নিয়ে নেওয়া, তাদেরকে একদম গণধর্ষণ করা, জোর করে ধর্মান্তরিত করা, এর আমরা তীব্র নিন্দা করছি। বাংলাদেশে হিন্দুরা রীতিমতো আক্রান্ত, চারিদিকে তাদের উপর অত্যাচার নিপীড়নের মতো অভিযোগ রয়েছে। তাহলে কি এবার বাংলাদেশের সব হিন্দুদের মেরে ফেলার একটা প্ল্যান রেডি হচ্ছে? ৩০ বছর পর নাকি বাংলাদেশে আর কোনো হিন্দু থাকবে না? প্রায় ১,০০০ হিন্দুকে এরা চাকরি থেকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছে। কত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, লুট হয়েছে বা আগুন দেওয়া হয়েছে, কত মন্দির আক্রমণ বা মুক্তি ভাঙা হয়েছে, কত নারী সম্ভ্রম হারিয়েছে, এর প্রকৃত পরিসংখ্যান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ মিডিয়া অবরুদ্ধ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। ভারতের মিডিয়াগুলো কতটা মিথ্যাচার করে, কতটা নির্লজ্জতার পরিচয় দিয়েছে, কতটা ভুয়া ফেক নিউজ করে, আপনারা দেখে নিন এই ভিডিওগুলোর মাধ্যমে। তবে ভারতের কিছু গুণীজন ভারতের এই মিডিয়াগুলোর নির্লজ্জ মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, কথা বলেছেন, তারা প্রতিবাদ করেছেন। এইভাবে নারীদের ওপর অত্যাচার করা, এইভাবে অসহায় সংখ্যালঘু নারীদের ইজ্জত নিয়ে নেওয়া, তাদেরকে একদম গণধর্ষণ করা, জোর করে ধর্মান্তরিত করা, এর আমরা তীব্র নিন্দা করছি। এইভাবে একটা সভ্য দেশ যখন আমরা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছি, দেশের রাষ্ট্রের সীমা ছাড়িয়ে গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছি, চন্দ্রে চলে যাচ্ছি, মঙ্গলে যাবার কথা ভাবছি, সেখানে একটা বিশেষ সংখ্যালঘু স্তরের মানুষকে এইভাবে দিনের পর দিন হত্যার চক্রান্ত করা, ধর্ষণ করা, তার নানানভাবে তাদেরকে অপদস্থ করা, এ চলতে পারে না। একটা সভ্য দেশের এই আচরণে আমরা হতাশ, আমরা এর তীব্র কঠিন নিন্দা করছি। কোনো দিন উগ্রপন্থার বীজ ছড়িয়ে, মৌলবাদের বীজ ছড়িয়ে মানুষের কল্যাণ করা যায় না, শান্তির দেশ, শান্তির রাষ্ট্র, সমৃদ্ধিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। এই অন্যায় অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ইউনূস সরকারের সদর্থক পদক্ষেপ নিতে হবে। এই যে হিন্দু ধর্মগুরু, এনার নাম স্বামী পরমাত্মানন্দ মহারাজ। ইনি মহানির্বাণী আখড়ার ধর্মগুরু। এই লোক অভিযোগ করেছেন 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশে হাসিনার পতনের পর, হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার গঠন করার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নারীদের উপরে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে, এমনকি জোর করে ধর্মান্তরিতও করা হচ্ছে। এ ধরনের আচরণে তিনি হতাশ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। তারপরে যে সরকার গঠিত হয়েছে, যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকার গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের মামলা হামলা বা হুমকি ধমকি কিচ্ছু হয়নি। যেগুলো হয়েছে, যদি কোনো হিন্দুর উপরে হুমকি আসে, হামলা হয়, সেটা হয়েছে যেই সব হিন্দুরা বিগত 16 বছরে আওয়ামী লীগের দালালি করেছে, যেসব হিন্দুরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে
সাধারণ জনগণের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, সেই বিগত 16 বছরে ওই সুনির্দিষ্ট কিছু হিন্দু আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে জনগণ হয়তোবা তাদের উপরে কিছুটা হামলা করতে পারে। সেটা তো রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়েছে, সেটা ক্ষমতার পট পরিবর্তনের কারণে হয়েছে। কই সাধারণ যেসব আওয়ামী লীগ আছেন যারা কোনো ধরনের এরকমের অপরাধ করেননি, অথবা সাধারণ যেসব হিন্দুরা আছেন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না, অথবা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত নাই, কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন না, কই তাদের উপরে তো কোনো ধরনের হামলা হয়নি, তাদের তো কেউ ন্যূনতম কোনো কথাও বলেনি। বরং ডক্টর ইউনূসের সরকার আসার পরে যে পুজো হয়েছে, সেই পূজার সময় বাংলাদেশের মুসলিম জনগণ তাদের মন্দির রক্ষা করার জন্য পাহারা দিয়েছে। এরপরও ভারতের এই ধর্মগুরু যেভাবে মিথ্যাচার করেছেন, প্রশ্ন হলো একটা দেশের, একটা সম্প্রদায়ের, একটা জাতির ধর্মগুরু যদি এভাবে মিথ্যাচার করেন, তাহলে সেখানের সাধারণ জনগণ, সাধারণ হিন্দু জনগোষ্ঠী কি শিখবেন এদের থেকে, কি শেখাতে চান? এই হিন্দু ধর্মগুরু যেভাবে কথা বলেছেন, যে ধরনের কথা বলেছেন, তাতে তো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাটাই স্বাভাবিক। এবং এদের মতো কিছু হিন্দু ধর্মগুরু, উগ্র হিন্দু ধর্মগুরুদের কারণেই, উগ্র হিন্দুদের কারণেই ভারতে প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, যাতে নির্মমভাবে সাধারণ মুসলমানদের উপরে গণহত্যা চালানো হয়, ঘরবাড়ি পুড়িয়ে ধ্বংস করে ছাপ করে দেওয়া হয়। আপনারা জানেন ভারতে বুলডোজার রাজনীতি চলে, যেখানে বুলডোজার দিয়ে সাধারণ মুসলিমদের কারণে অকারণে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ঘুরিয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। আসলে ভারতে এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড চলে বিধায় এই ধর্মগুরু মনে করছে বাংলাদেশেও এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড চলে। আসলে এই ধর্মগুরু উচিত ছিল নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এসে সরেজমিনে সবকিছু দেখে গিয়ে তারপরে কোনো টিভিতে সাক্ষাৎকার দেওয়া। এই এপিপি আনন্দ টিভিতে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সম্পূর্ণ নির্জলা মিথ্যা কথা। এ ধরনের মিথ্যাচারের আমরা তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশে হিন্দুরা রীতিমতো আক্রান্ত, চারিদিকে তাদের উপর অত্যাচার, নিপীড়নের মতো অভিযোগ রয়েছে। তাহলে কি এবার বাংলাদেশের সব হিন্দুদের মেরে ফেলার একটা প্ল্যান রেডি হচ্ছে? হাসিনার পরবর্তীকালে ইউনূস সরকারের জামানায় হিন্দুদের ওপরে আক্রমণের যে ছবি বা ঘটনা আমাদের সামনে বারবার উঠে আসছে, তাতে কিন্তু চিন্তায় প্রত্যেক হিন্দু। অনেকে প্রশ্ন তুলেছেন, ইউনূসের পরবর্তী প্ল্যান কি তাহলে ফিক্স? কারণ ভোটের দিনক্ষণ না ঠিক করে যেভাবে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার চলছে, তাতে এই সরকার কার মদতে এই কাজ করছে তা নিয়েও কিন্তু নানা মত শোনা যাচ্ছে খোদ কূটনৈতিক মহলে। এই আশঙ্কা অনেকটাই বেড়ে গিয়েছে। শুনুন কিভাবে বাংলাদেশে ইউনূসের জামানায় এই প্ল্যান চলছে। 30 বছর পর নাকি বাংলাদেশে আর কোনো হিন্দু থাকবে না। এই যে আজতক বাংলা টিভি চ্যানেল, এই টিভি চ্যানেলে যে প্রতিবেদন প্রকাশ করেছে, রীতিমতো গা শিউরে ওঠার মতো মিথ্যাচার। সেখানে বলা হয়েছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে শেষ করে দেওয়ার দিনক্ষণ ঠিক করা হয়েছে। বাংলাদেশ থেকে হিন্দুদেরকে নির্মূল করার, শেষ করে দেওয়ার দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে রিপোর্ট করেছে আজতক বাংলা নামক ভারতের এই টিভি চ্যানেল। বাংলাদেশের হিন্দুরা এখন নিশ্চিহ্ন হওয়ার মুখোমুখি। দেশের চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে এরা একটি ভুয়া দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করেছে। তারা বলেছে চিন্ময় কৃষ্ণ কোনো রাষ্ট্রদ্রোহের অপরাধ করেনি, অথচ চিন্ময় কৃষ্ণ যেই অনুষ্ঠানে, যেই কর্মসূচিতে, যেই প্রোগ্রামে এসেছে, সেই প্রোগ্রামে আসার সময়, সেই প্রোগ্রাম চলা অবস্থায় বাংলাদেশের পতাকার উপরে তারা তাদের গেরুয়া পতাকা, তারা তাদের নিজস্ব সংগঠনের ইসকনের অন্য পতাকা উড্ডীন করেছে, টানিয়ে দিয়েছে, যেটা নির্দেশ করে তারা বাংলাদেশকে অস্বীকার করে। এটা কি রাষ্ট্রদ্রোহ নয়? তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে, অথচ এই আজতক বাংলা টিভি এটাকে নির্জলা মিথ্যাচারের মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করতেছে। প্রায় 1000 হিন্দুকে এরা চাকরি থেকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছে। এখানে
আরো একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে বাংলাদেশ থেকে নাকি 1000 হিন্দুকে জোরপূর্বক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, অথচ এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যদি কারো চাকরি যেয়ে থাকে সেটা কারো ব্যক্তিগত কোনো অপরাধের কারণে যেতে পারে, সেটা শুধু হিন্দু নয় মুসলমানদেরও যেতে পারে। অথচ এই টিভিতে, এই আজতক বাংলা টিভি চ্যানেলে দেখানো হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে 1000 বা তারও বেশি হিন্দুকে বাধ্যতামূলকভাবে জোর জবরদস্তি করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এই ধরনের মিথ্যাচার যদি কোনো একটা দেশের টিভি চ্যানেল করে, তাহলে ওই টিভি চ্যানেলের কারণে ওই দেশে বিভিন্ন ধরনের সমস্যা বিপদ হতেই পারে, আসারই কথা। এবং এই টিভি চ্যানেলের এ ধরনের উস্কানিমূলক রিপোর্টের কারণে গোষ্ঠীতে গোষ্ঠীতে, সম্প্রদায় সম্প্রদায়, জাতিতে জাতিতে দাঙ্গা লাগাটাই স্বাভাবিক। আসলে এই ধরনের এই টিভি চ্যানেলগুলো চাচ্ছে বাংলাদেশে একটি দাঙ্গা লাগিয়ে দিতে, কিন্তু এটা বাংলাদেশ, এটা ভারত নয়। বাংলাদেশ মুসলমান বসবাস করে যারা শান্তিপ্রিয় জাতি। মুসলমান কখনো অন্য ধর্মের লোকদেরকে, অন্য কাউকে অকারণে আঘাত করে না, এমনকি আঘাত করে কথাও বলে না। কত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস লুট হয়েছে বা আগুন দেওয়া হয়েছে, কত মন্দির আক্রমণ বা মুক্তি ভাঙা হয়েছে, কত নারী সম্ভ্রম হারিয়েছে, এর প্রকৃত পরিসংখ্যান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ মিডিয়া অবরুদ্ধ। এই ভিডিও ফুটেজে দেখানো হয়েছে বাংলাদেশে 2024 সালে 5ই আগস্টে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তারপরে বাংলাদেশে নাকি হিন্দুদের কত বাড়িঘর, কত ব্যবসা বাণিজ্য ভাঙচুর করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, কত নারীদের নাকি সম্ভ্রম নষ্ট করা হয়েছে, তার কোনো পরিসংখ্যান দেওয়া তাদের পক্ষে সম্ভব না। এই রকমের মিথ্যাচার যদি কোনো টিভি চ্যানেল করে, যদি কোনো সাংবাদিক করে, এবং এই ধরনের মিথ্যাচার যারা করে, এই ইন্টারভিউ যারা নেয়, এটা তো আসলে এদের কোনো লজ্জা শরম নেই। এরা ভারতে যা খুশি তা বলে প্রচার করে, যা খুশি তা মিথ্যাচার করে যাচ্ছে। নিজ দেশের হয়তোবা সংখ্যালঘুদের বিরুদ্ধেও এভাবে তারা মিথ্যাচার করে, বিভিন্ন সময় তারা আক্রমণের পথ, হামলার পথ তৈরি করে। সে কারণে তারা বাংলাদেশের শান্তিপ্রিয় যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী যাতে শান্তিতে থাকতে না পারে, এই জনগোষ্ঠীর বিরুদ্ধে এরা নির্জলা মিথ্যাচারে লেগেছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই। ভারতের টিভি চ্যানেলগুলো বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন উগ্র লোকদের বাংলাদেশ সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য, মিথ্যাচার, বানোয়াট, ভুয়া, ফেক বিভিন্ন ধরনের সংবাদের বিপরীতে ভারতের কিছু বিশ্লেষক, গুণীজন তারা প্রকৃত চিত্র তুলে ধরেছেন। অনেক সময় তারা এমন কথা বলে যেটা দাঙ্গা লাগাতে পারে। এই যে ভাই, তিনি বলেছেন ভারতের মিডিয়া অনেক সময় এমন মিথ্যা, ভুয়া, বানোয়াট সংবাদ প্রচার করে যা দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে। আসলে তো তাই। ভারতের মিডিয়াগুলো যে ধরনের সংবাদ, যে ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে, ভুয়া সংবাদ প্রচার করে, অসত্য সংবাদ প্রচার করে, এগুলো জানার পরে, শোনার পরে প্রকৃত তথ্য যদি যাচাই করা না হয়, তাহলে দ্বন্দ্ব, সংঘাত, দাঙ্গা অনিবার্য। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে, ফেক নিউজ প্রচার করেছে, সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জার। আরেক বিশ্লেষক, গুণীজন, তিনি বলেছেন বাংলাদেশে 5ই আগস্ট অভ্যুত্থানের পর ভারতীয় মিডিয়া যেভাবে মিথ্যাচার করেছে, ফেক নিউজ করেছে, অপতথ্য দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে, সেগুলো আমাদের ভারতের জন্য লজ্জার। আসলে ভারতের মিডিয়াগুলো যে ধরনের নির্লজ্জতার পরিচয় দিয়েছে, সুস্থ বিবেকবান কোনো ভারতীয়, ভারতের সুস্থ বিবেকবান কোনো নাগরিক এতে অসন্তুষ্ট না হয়ে পারেন না, ক্ষোভ প্রকাশ না করে পারেন না, প্রতিবাদ না করে পারেন না। সেই হিসেবে সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে এই ভদ্রলোকেরা ভারতের মিডিয়ার নির্লজ্জ মিথ্যাচারের প্রতিবাদ করেছেন। সাধুবাদ জানাই তাদের এই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির। আমাদের ভারতের যে শাসকেরা কেন্দ্রে ক্ষমতায় আছেন, সরাসরি তারা একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তারা বহুবার কথা বলেন যে তারা বাংলাদেশটাকে সত্যি চেনেন না এবং চিনতে চানও নি। কিন্তু ভারতবর্ষের
মিডিয়ার সংখ্যাগরিষ্ঠকে আমরা কি বলে চিনি? সারা ভারত এবং তথা সারা পৃথিবী, এখন অভিধানেও শব্দটা ঢুকে গিয়েছে, এটাকে গদি মিডিয়া বলা হয়। গদি মিডিয়া মানে ল্যাপডগ মিডিয়া, যে রাষ্ট্র ক্ষমতার বা রাষ্ট্রের যে শাসক তার প্রশ্রয়ে, তার বরাভয়ে তারই দেওয়া বার্তা বলে চলে। তো এটা ভারতবর্ষে বিজেপি বিরোধী সমস্ত শক্তির ক্ষেত্রে যেভাবে এই গদি মিডিয়া প্রচার করে, যেমনভাবে অপতথ্য ছড়ায়, যেমনভাবে বিভিন্ন ভ্রান্ত ধারণা ছড়ায়, ঘৃণা ছড়ায়, গদি মিডিয়া অর্থাৎ একটা নির্দিষ্ট স্বার্থ গোষ্ঠীর, একটি দলের, একটি রাজনৈতিক মনোভাবের প্রচার যন্ত্র হিসেবে গদি মিডিয়া কাজ করে। অনেক সময় তারা কোনো তথ্য ভেরিফাই করে না, অনেক সময় তারা এমন কথা বলে যেটা দাঙ্গা লাগাতে পারে, যেটায় দুটো কমিউনিটির মধ্যে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের একটা জায়গা তৈরি হতে পারে। সেটাই তো গদি মিডিয়ার কাজ, দীর্ঘদিন ধরে এটা করে আসছে এবং এটা নিয়ে সারা পৃথিবীতে নিরন্তর চর্চা হচ্ছে। যেভাবে আদানি গোষ্ঠীকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আরও নানা বিষয়ে বাংলাদেশের হাসিনা সরকারকে যেভাবে নরেন্দ্র মোদীর সরকার মদত দিয়েছে, তাতে নরেন্দ্র মোদী তথা বিজেপির যে প্রচার যন্ত্র, যেমন রিপাবলিক টিভি, যেমন এই ধরনের সংস্থাগুলি, তারা মোদী সরকার বা মোদীর দলটি যে ভাষ্য প্রচার করতে চায়, যে ভাষ্য প্রচার করতে পছন্দ করে, সেইটাই প্রচার করবে। সেটা সব ক্ষেত্রেই সত্যি, আমাদের দেশের ক্ষেত্রেও সত্যি, বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি। ফলে বাংলাদেশের ক্ষেত্রে অবজেক্টিভ নিউজ প্রচার না করে, আপনি কি একটি মিডিয়াতেও দেখেছেন ভারতবর্ষের, মানে আপনি সাংবাদিক, আপনাকেই আমি প্রশ্ন করছি যে আপনাকে দেখতে, যে গত 10 বছরে নির্বাচনকে বাংলাদেশে কিভাবে প্রহসনে পরিণত করেছেন শেখ হাসিনা। গত 10 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের আয় কিভাবে কমেছে। গত 10-12 বছরে শেখ হাসিনার সরকার কিভাবে দেশের টাকা বিদেশে পাচার করেছেন। গত 10 বছরে বারবার শেখ হাসিনা কিভাবে সংখ্যালঘুদের ওপর, ধর্মীয় সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর আক্রমণ আটকাতে ব্যর্থ হয়েছেন। ব্যক্তি বা ছাত্র বা যুব, তারা বিভিন্ন জায়গায় যে মুসলিম আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের চাইতেও বেশি বেশি লাফালাফি করেছে, যেটা উচিত হয় না। যে সমপর্যায়ে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে অতি উৎসাহী কিছু সংখ্যালঘু ছেলে যুবক, এরা অতিরিক্ত মাত্রায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে। সেখানে কিছু কিছু প্রতিহিংসার ঘটনা ছোটোখাটো ঘটতেও পারে। এখন তো তাদের কোনো জায়গা নাই, সব পালিয়ে গেছে। তো এটা পালানোরও দরকার ছিল না। আর যারা সাহসী বা কিছু করে নাই, তারা তো এখন মাঠে আছে। আমরা তাদের সাথে শাহবাগে একসাথে মানববন্ধন করেছি, কই তারা তো পালাইলো না। এইরকম কিছু লোক পালিয়েছে যারা অতিমাত্রায় করেছে, তাদেরকে প্রতিপক্ষ এখন সুযোগ পেয়েছে, হয়তো করতে পারে। আমার ফেনীতে খবর নেন, প্রথম দিন শুধু একটা মন্দিরে হামলা হয়েছে, পরবর্তীতে এখন ফেনী জেলায় কোথাও একটা ঢিল মারা পর্যন্ত হয়নি। আমি ভিজিট করেছি পুরো এলাকায়। অন্য জেলার কথা অন্য জেলার লোকেরা বলবে, আমি তো আমার জেলার কথা বলতে পারি। সেখানে তো বলা হয় যে বিএনপি জামাত অধ্যুষিত ফেনী বেল্ট, কই ওখানে তো এরকম কোনো ধর্ষণের ঘটনা, নির্যাতনের ঘটনা বা এই যে, বরং আওয়ামী লীগ আমলে হয়েছে, জেলে পাড়ায় গিয়ে লাথি মেরে পেটের বাচ্চা প্রসব করাই দিয়েছে আমার ফেনীতে। কই এখন তো সেই ঘটনা ঘটে নেই। তো এই সমস্ত আজগুবি তথ্য কোত্থেকে আসে, কোত্থেকে ইলেকট্রনিক্স ওই ইন্ডিয়ান মিডিয়াগুলো প্রচার করে? না, এটা সম্পূর্ণ মিথ্যা। ইন্ডিয়ান প্রিন্ট মিডিয়া যেটা বলেছে যে এটা কোনো ক্রমেই সত্য না। যেভাবে ভাবা হয়েছিল যে বাংলাদেশ একেবারে পতন হয়ে যাবে, বাংলাদেশ একেবারে রসাতলে যাবে, এবং বলা হয়েছিল এমনকি আগের রেজিমের যারা মন্ত্রী ছিলেন, প্রভাবশালী মন্ত্রী, তারা প্রকাশ্যে এগুলো বলতেন যে আমরা চলে গেলে লক্ষ লক্ষ মানুষ খুন হবে, লক্ষ লক্ষ মানুষ নিগৃহীত হবে। আমি যদি তুলনাটা করি, সেরকম তুলনা কিন্তু মানে খুব কমই হয়েছে যে একটা বিরাট বিপর্যয় ঘটে গেছে, বাংলাদেশ রসাতলে গেছে, বাংলাদেশ তালিবান রাষ্ট্র হয়ে গেছে, এটা মোটেই ঠিক নয়। এটা অদ্ভুতভাবে আমি সোশ্যাল মিডিয়াতে প্রবল প্রচার আমি শুনছি বা দেখছি, কিন্তু বাস্তবে আমি এবার তো 18-19 দিন ছিলাম। আমি মূলত অবশ্য ঢাকায় ছিলাম, রংপুরেও আমি গেছিলাম। কোনো জায়গাতে সেরকম গেল রব উঠেছে এরকম ফেসবুকের বাইরে আমি কোথাও দেখিনি। তো এটা আগেও এই প্রশ্নগুলো উঠেছে যে ব্যাপক গুজব সত্যি ছড়ানো হচ্ছে। এর পেছনে আমার মনে হয় রাজনৈতিক কিছু
উদ্দেশ্য আছে। আমাদের ভারতের যে শাসকেরা আজকে কেন্দ্রে ক্ষমতায় আছেন তারা সরাসরি একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তারা বহুবার কথা বলেন, এবং তাদের যদি বাংলাদেশ যদি অশান্ত হয় তাদের পক্ষে তাদের অনেক কিছু ভোটের রাজনীতিতে তাদের সুবিধে হবে, তারা ভোটটাকে সংহত করতে পারবে। কিন্তু আমি তো বলছি যে কোথাও, আমি আগেও বলেছি যে দেখুন, হিন্দুদের বিরাট জনগোষ্ঠীর সাথেও ওখানে আমি কথা বলেছি। আমি তো কালী পুজোর দিন আমি ঢাকা শহরে ছিলাম, পুরো ঢাকায় আমি কালী পুজোর দিন আমি থাকার আমার সুযোগ হয়েছিল। তো সেই কোনো জায়গায় কিন্তু কোনো অশান্তি, তো শুনুন, অশান্তি থাকলে তো মানুষ সেভাবে পুজোতে স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারতো না। আমি অনেক ফুটেজ আপনাদের দিতে পারি বা দেখাতে পারি যে সেখানে কিন্তু খুব মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।